ইয়ার ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কারো ভুল রাজনীতিতে পতিত স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকতে হবে। বলেন, আন্দোলন কর্মসূচি দেয় প্রমাণ হয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি জামায়াত সম্মান দেখাচ্ছে না। নির্বাচনও অনীহা দলটির। দেশের মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে, যারা ভোট বানচালের ষড়যন্ত্র করবে তারা দেশের মানুষের আস্থা হারাবে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান আমির খসরু। কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। শুধু শেখ হাসিনা নন, সেনা, বিজেপি এবং পুলিশের যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলবে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষে এই দাবি জানান তিনি। এর আগে ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের হত্যা এবং দমন পীড়নের বর্ণনা দেন নাহিদ। ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা সহ ৩ জনের নামে মানবতা বিরোধী অপরাধের মামলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই মামলায় সাক্ষ্য নেওয়া প্রায় শেষ। ৪৭তম সাক্ষী হিসেবে বুধবার সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। প্রথম দিনে ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের কিছু অংশ তুলে ধরেন তিনি। জানান, নির্বিচারে হত্যা ও নির্যাতনের পরও আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় ডিজিএফআইকে দিয়ে নানা হুমকি দেওয়া হয় তাদের। আন্দোলন স্থগিত করে আলোচনায় বসতে চাপ দেওয়া হয়। যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় 18 তারিখ এবং 19 তারিখ। পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযজ্ঞ চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না। পরে ব্রিফিংয়ে নাহিদ বলেন, ভবিষ্যতের ফ্যাসিবাদ বন্ধে কেবল শেখ হাসিনার বিচারই যথেষ্ট নয়, মানবতা বিরোধী অপরাধে বিভিন্ন বাহিনীর যেসব সদস্য অভিযুক্ত হবেন তাদেরও দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি, আওয়ামী লীগ নেতাকে। একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে, আমি নিজে অভিযোগ দিয়েছি। ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে। এর আগে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে 2 দিনের জেরা শেষ করেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী। তার সাক্ষ্যে আওয়ামী আমলে দমনপীড়নের বিস্তারিত উঠে আসে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। বৃহস্পতিবার আবার ট্রাইব্যুনালে যাবেন নাহিদ। এরপর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের মাধ্যমে শেষ হবে মামলাটির সাক্ষ্য গ্রহণ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি এসব লকার জব্দ করে। রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংক শাখায় 753 এবং 751 নম্বর লকার দুটি তার। এর আগে মতিঝিলের পূবালী ব্যাংকের শেখ হাসিনার একটি লকারের খোঁজ পায় সিআইসি। পাশাপাশি একই ব্যাংকে হাসিনার নিজ নামে একটি 12 লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে 44 লাখ টাকার এফডিআর এর তথ্য পায় এনবিআর। জানা যায়, শেখ হাসিনা ওই লকার খুলতে 2বার ব্যাংকে যান, তবে 2টি চাবির একটি শেখ হাসিনার কাছে থাকায় সেটি খোলা সম্ভব হয়নি। তবে এটি ভাঙার পর যা পাওয়া যাবে তা রাষ্ট্রীয় কোষাগারে রাখা হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান 21 সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা, ফিরবেন 2 অক্টোবর। বাংলাদেশের জন্য এবারের জাতিসংঘ অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ আলোচনা হবে। 26 সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপ বিশ্বের কাছে তুলে ধরবেন। এছাড়া পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের প্রধানের সাথেও বৈঠক করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 26 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। আমাদের প্রতিনিধি দলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন। যে চারজন যাচ্ছেন তারা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তারপর হচ্ছে আখতার হোসেন, 3জন, আর হচ্ছে আর বিএনপির আরেকজন হুমায়ুন কবির। ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার অতিথি ভবন যমুনা ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতাদের সাথে বৈঠকে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সফররত প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার ইতিমধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে। এটি রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। বলেন, কিছু শক্তি নির্বাচনে দেরি করানোর চেষ্টা করলেও সরকার নির্ধারিত সময়সূচি মেনে চলবে। প্রধান উপদেষ্টার আশা, এবার রেকর্ড সংখ্যক তরুণ ভোটাধিকার প্রয়োগ করবেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, কয়েক বছর পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে, যেখানে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় তিনি এই কথা জানান। আলী রিয়াজ বলেন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময় আলী রিয়াজ আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে 21 সেপ্টেম্বর দেশের বাইরে যাবেন প্রধান উপদেষ্টা। এর আগে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার অগ্রগতি উপস্থাপনের চেষ্টা চলছে। পরে আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে, তবে এর আগেই আলোচনা শেষ করার লক্ষ্য। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতৈক্য না হয় গত বৃহস্পতিবার থেকে 30টি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। আমরা এই প্রক্রিয়াটির পরিণতির জায়গা, অর্থাৎ আমাদের দিক থেকে যে সুপারিশ, সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই। তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। ইসলামী ব্যাংক থেকে ঋণের নাম করে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দুদকের মামলার তথ্য অনুযায়ী 2013 সালে 30 বছর স্থায়িত্ব ধরে চীন থেকে 650 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন আমদানি করে রেলওয়ে। তবে কেনার 5 থেকে 6 মাসের মধ্যে ট্রেনগুলো বিকল হতে শুরু করে এবং 3 বছর আগে সবগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সম্ভাব্যতা যাচাই না করেই অকার্যকর ডেমো ট্রেন কেনায় প্রায় 600 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে 16 কোটি টাকার সম্পদ গোপন ও 12 কোটি টাকার বেশি সম্পদ দখলে রাখায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গত 8 বছরে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখেনি। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, কূটনৈতিক তৎপরতা এবং বৈশ্বিক সহায়তা ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিরিডাপ মিলনায়তনে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংলাপের আয়োজন। জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের কৌশল কি হতে পারে তা নিয়ে আলোচনা হয়। অংশ নেন অংশীজন সহ গবেষকেরা। বাংলাদেশের রোহিঙ্গা সংকটের নানা দিক তুলে ধরেন আলোচকেরা। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সামরিক ব্যবস্থার উপর জোর দেন লেখক ও গবেষক ফরহাদ মজহার। The Rohingya issue cannot be addressed
রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এটি একটি গুরুতর সামরিক কৌশলগত বিষয়। তখনই সমাধান সম্ভব যখন আমাদের একটি শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান থাকবে যারা ভূ রাজনৈতিক বিষয়গুলো বোঝার সক্ষমতা রাখে। সবচেয়ে জরুরি হলো তাদের জনগণের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে। The most important part is this: they must develop the capacity to work with the people. মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ৭৫ থেকে ৭৮ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে। জান্তা সরকারের নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় রোহিঙ্গারা। এ নিয়ে জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় হতাশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। গত ৮ বছরে বাংলাদেশের রোহিঙ্গা সংকটে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোনো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখেনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের প্রত্যাবাসনের জন্য বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ জরুরি বলে মনে করেন আলোচকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগ সাজস্য উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়ে, যা গবেষণার দাবি রাখে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, সামনের সপ্তাহেই সরকারি কেনাকাটার সংশোধিত বিধিমালার গেজেট হবে। এতে কেনাকাটার স্বচ্ছতা বাড়বে, কমবে ঠিকাদার সিন্ডিকেটের দৌরাত্ম্য। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার একনেক সভায় অনুমোদন দেওয়া হয় ১৩ প্রকল্প। বাস্তবায়নে ব্যয় হবে ৮,৩৩৩ কোটি টাকা। সবচেয়ে বড় খুলনার পানি সরবরাহ প্রকল্পে খরচ ২,৫৯৮ কোটি। সভায় ২ মাসের মধ্যে সারা দেশে সরকারি খাস জমির পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এতে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের চাহিদা কমবে বলে মনে করছে সরকার। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারি অনেক কর্মকর্তাই এখন প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। তিনি জানান, এলডিসি উত্তরণের আগে বিদেশি ঋণ নেয়ার বিষয়ে সতর্ক অবস্থানে সরকার। যেসব প্রকল্প নেব, এইসব প্রকল্প আমাদের দরকার কিনা, আসলেই ঋণ পাওয়া গেলেও আর আমরা প্রকল্প নিয়ে নেব, এই নীতি থেকে আমরা সরে আসতে যাচ্ছি। দেশীয় বিদেশীয় স্বার্থগোষ্ঠীরা আছে, যাদের কারণেই আসলে প্রকল্পগুলোর ব্যয় যা হওয়া উচিত তার থেকে বেড়ে যায়। এটা গবেষণার বিষয়। উপদেষ্টা জানান, সরকারি কেনাকাটায় সংশোধিত পিপিআর বিধিমালা জারি হবে শিগগিরই। ছোট বড় সকল কেনাকাটাই হবে ইজিপির মাধ্যমে অনলাইনে। সড়ক জনপথের প্রকল্প, পানি সম্পদ বিভাগের প্রকল্প কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াই এভাবে ছিল। এখন যা করা হয়েছে যে একদম সংশোধিত নতুনভাবে রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। আবার একই সঙ্গে যাতে নতুন নতুন ঠিকাদার তৈরি হয়। একনেক সভায় 4টি মূল্যায়ন এবং একটি অনুসন্ধান কূপ খননের প্রকল্পে মোট বরাদ্দ হয় ১,৫৫৫ কোটি টাকা। উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৬৩৬ কোটি টাকা। ৪,৬৫৩টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের রেকর্ড হয়েছে। চলতি অর্থ বছরের জুলাই আগস্টে এডিপি বাস্তবায়নের হার ২.৫%-রও কম। এ সময় ব্যয় হয়েছে ৫,৭১৪ কোটি ৮৩ লাখ টাকা, যা বরাদ্দের মাত্র ২.৩৯%। বুধবার একনেক সভার পর ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায় ডিসেম্বর বা জানুয়ারিতেই সংশোধিত এডিপি ঘোষণার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আইএমইডির তথ্য মতে চলতি অর্থ বছরের এডিপিতে বরাদ্দ রাখা হয় ২,৩৮,৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা, কিন্তু জুলাই আগস্ট ২ মাসে ব্যয় হয়েছে মাত্র ৫,৭১৪ কোটি ৮৩ লাখ টাকা। গত অর্থ বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৭,১৪৩ কোটি ৮ লাখ টাকা বা ২.৫৭%। গত বছর বলেছিলাম অনেক কারণে প্রকল্প বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে, কিন্তু এখন তো আর সেই অজুহাত চলে না।
কাজেই আমরা আলাপ করব, বিশেষ করে যেহেতু আমরা এই সংশোধিত উন্নয়ন বাজেট যেই সময় দেওয়ার কথা তার আগেই ফেব্রুয়ারির মধ্যেই আমরা দিতে চাই। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং 3 জন রাজশাহী বিভাগের। মারা যাওয়াদের মধ্যে 1 জন পুরুষ এবং 4 জন নারী। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই রোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 161 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 622 জন রোগী। তাদের মধ্যে 36% নারী এবং 64% পুরুষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে এই পর্যন্ত 39,814 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 508 জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে মোট 37,688 জন। ছয় দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দেয় ভোগান্তি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে দুপুর 2:30 স্বাভাবিক হয় যান চলাচল। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর 7 রাস্তা এলাকায় সকালে সড়ক অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই অবরোধ। শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বঘোষিত এসব দাবি পূরণে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। রাষ্ট্রের একটা মীমাংসিত জিনিস নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, রাষ্ট্রকে জিম্মি করে তাদের দাবি সমূহ আদায় করার চেষ্টা করতেছে। 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদটি একমাত্র ডিপ্লোমাদের সিলেবাসের আদলে তৈরি করা হয়েছে। আমাদের দাবি দাবা যদি মেনে না হয় তাহলে আমরা এরপর থেকে আরো কঠিনতর কর্মসূচিতে যাব। অবরোধের কারণে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক দূর পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে বরং অন্য পদ্ধতিতে আন্দোলনের তাগিদ দেন তারা। এই যে ভোগান্তিটা, এটার দায়ভার কে নেবে? এখানে তাদের ফ্যামিলির লোকজনও থাকতে পারে, কিন্তু যাদের ইমার্জেন্সি তারা স্টুডেন্ট, তাদের দায়িত্ব এবং কর্তব্য থাকে তাদেরকে যেভাবে হোক তাদের নিজ দায়িত্বে পার করে দেওয়া। মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মিরপুর থেকে, অর্ধেক রাস্তায় নামাই দিতে, বাচ্চা ঘুমিয়ে গেছে, কোলে নিয়ে হাঁটতে হইতেছে। এটা কি কষ্ট না? আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এমন কষ্ট দিয়ে আন্দোলন করাটা কি উচিত? অবশেষে দুপুর 2টায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় 6 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। তাই আর কোনো আন্দোলন কর্মসূচি না দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষীয় গঠিত কমিটির বৈঠক হয়। পরে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান জানান, বিএসসি ডিগ্রিধারীদের 3টি এবং ডিপ্লোমাধারীদের 7টি দাবি রয়েছে। দাবি পর্যালোচনা করতে ইনস্টিটিউটের একজন প্রতিনিধি, একজন শিক্ষক ও একজন আন্দোলনকারী সহ 6 সদস্যের কমিটি হয়েছে। তারা দাবিগুলোর ঐকমত্য আনার চেষ্টা করবে। তদন্ত কমিটির সুপারিশ না আসা পর্যন্ত কোনো আন্দোলন বা কর্মসূচি না দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। কমিটির রিপোর্ট পেলে আবারও আন্দোলনকারীদের সাথে বসবেন ফজল কবির খান। স্নাতক ডিগ্রিধারী যারা তারা ইঞ্জিনিয়ার লিখবেন এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন। এটা একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হচ্ছে যে নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তৃতীয় প্রস্তাব হচ্ছে যে কিছুই লিখবেন না। ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না। চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে, কাল পর্যন্ত চলবে জমা। এর আগে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সকালে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার জন্য 2 দিনের সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে নির্বাচন কমিশন 1 দিন সময় বাড়ায়। কেন্দ্রীয় সংসদের 26টি পদের বিপরীতে গত 3 দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 488 জন। আর 14টি হল ও একটি হোস্টেলের 206টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন 600 জন।
তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। প্রায় 3 যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনের মাধ্যমে আমি যাতে নির্বাচিত হই এবং আমি আমার শিক্ষার্থী তথা আমি আমার প্রতিবেশীদের সাথে এই ব্যাপারে একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গা রাখতে পারি। প্রসেসটা অনেক বেশি অ্যানালগ অ্যান্ড মানে আমাদের বর্তমান যে যুগ সেটার সাথে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। কেন? প্রথমত আমরা সেটার জন্য টাকা জমা দিতে হয়েছে, টাকা জমাটা আমরা দিয়েছি অগ্রণী ব্যাংকের দোতলায়। চাইলে জিনিসটাকে ডিজিটালাইজ করা যেত না। শিক্ষার্থীদের মধ্য থেকে এটা আবেদন করা হয়েছে, সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম। নীরব এলাকা ঘোষণার পরও কমছে না শব্দ দূষণ। দুর্বল আইনে শাস্তি এবং জরিমানা কম থাকায় কমছে না দূষণের মাত্রা। সারা দেশে শব্দ দূষণের প্রভাবে মানুষের স্বাস্থ্যের পাশাপাশি প্রাণীগুলোরও স্বাভাবিক বৈশিষ্ট্যে প্রভাব ফেলছে। তাই শব্দ দূষণ আইন সংস্কার ও হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ করতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভায় এই দাবি জানান আলোচকরা। রাজধানীতে নতুন করে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এর আগেও সচিবালয়, বিমানবন্দর এলাকাসহ 4টি স্থানকে শব্দদূষণ মুক্ত ঘোষণা করা হয়, কিন্তু সময় গড়ালেও রাজধানীর অভিজাত এলাকায় দূষণের মাত্রা কমেনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে শব্দদূষণ প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা জানান, দুর্বল আইনের কারণে দূষণ নিয়ন্ত্রণে আসছে না। গত 14 সেপ্টেম্বর পর্যন্ত হিসাব 13টা মাত্র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওদিক দিয়ে আমরা যখন যাই 1 বছরে কি মনে হয়েছে যে এখানে 13টা মামলা করার মতোই ঘটনা ঘটেছে? আলোচনায় উঠে আসে শব্দদূষণের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সেই সাথে সুন্দরবন সহ বনাঞ্চলে বাস্তুসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, সে যদি একটা প্রচন্ড নয়েজ পলিউটেড এলাকায় থাকে তার উপরে কিন্তু তার বিকাশের উপরে কিন্তু প্রভাব পড়ে। হরিণ কিন্তু পাতা নড়লে লাভ দেয়। এখন আমি যদি সুন্দরবনের খালের দিয়া প্রচুর জোরে নৌকা চালাই তাইলে হরিণ কি নৌকার আওয়াজের দিকে খেয়াল রাখবে না? অন্য পাতা নড়া দিছে না বাঘ নড়া দিছে, ফলে তাদের খাবারে ডিস্টার্ব হয়, ব্রিডিং পোটেনশিয়ালিটিতে তাদের প্রজননে ডিস্টার্ব হয় এবং তাদের যে নতুন বাচ্চাটা আসে সেও ডিস্টার্ব ফিল করে, ডিসঅর্ডার হয়। মতবিনিময় সভায় কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ করা জরুরি। যদি সরকার ইচ্ছা করে যে বিদেশ থেকে আর বড় হর্নগুলো এই দেশে আনবে না, তো আর বড় হর্ন বাজানো হবে না। বা শব্দ দূষণ এটা গভর্নমেন্ট ছাড়া আমার মনে হয় কেউ বন্ধ করতে পারবে না। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, জনসচেতনতার পাশাপাশি যানবাহনের চালকদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রয়োজন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।